ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি কবি জীবনানন্দ দাশ রচিত ৮ বছর আগের একদিন কবিতাটি নিয়ে আলোচনা করব। কাব্য যদি জীবনের আয়না হয়, তবে এই জটিল যুগের প্রতিবিম্ব তাকে আরো জটিল করে তুলবে, এতে আর আশ্চর্য কি। ১৯১৪ থেকে ১৯৪৭ সমগ্র পৃথিবীর পক্ষে একটা প্রচণ্ড ভাঙাগড়ার যুগ। রাষ্ট্র সমাজে তার অর্থনৈতিক ভিত্তি দ্রুত পরিবর্তন হচ্ছিল। বিভিন্ন ক্ষেত্রে নানা বৈপ্লবিক চিন্তাধারার আবির্ভাব ঘটেছিল। তার ফলে মানুষের জীবন দর্শন ও মূল্যবোধ সম্বন্ধে প্রাক্তন ধারণা ও বিশ্বাস ভেঙে পড়তে শুরু করেছিল। আধুনিক কবি জীবনানন্দ দাশের কৈশোর ও যৌবন এই বিভিন্ন চিন্তাধারার ঘাত প্রতিঘাতে আন্দোলিত হচ্ছিল। লক্ষ্য ও পন্থা নিয়ে দেশব্যাপী অনিশ্চয়তা ও তার অনুভূতিপ্রবণ মনকে বিভ্রান্ত করেছিল, সন্দেহ নেই। ধনতন্ত্রের নাগপাশে সমস্ত পৃথিবী আবদ্ধ হয়ে যাওয়ায় এবং তার এক প্রান্তে সামান্য অনিশ্চয়তা বা সংশয় অন্য প্রান্তের লক্ষ লক্ষ মানুষের জীবনে দুর্ভিক্ষ ও মৃত্যু ডেকে এনেছিল। ইংল্যান্ডে স্পেন্সার, অডের, ইসার উড, ডে লুইস প্রভৃতি কবিদের মতোই বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব প্রমুখ কবিরা আপন জীবনের তিক্ত অভিজ্ঞতায় এই সংকটকে উপলব্ধি করেছিলেন। ১৯৩৯ থেকে ৪০ সালের সময়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়েছে, তার ভয়াবহ রূপ জীবনানন্দ প্রত্যক্ষ করেছিলেন। সেই ভয়াবহ রূপের ছবি জীবনানন্দ তার কাব্যে স্থান দিয়েছেন। মানুষকে, নিজের জীবনকে তিনি ভালোবাসতে চেয়েছিলেন। এক গভীর শূন্যতাবোধের অনুচ্ছ্বাসিত সংযত প্রকাশ জীবনানন্দের কবিতাকে এক নতুন রূপ দিয়েছে। বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি কবিকে নৈরাজ্যবাদের দিকে ঠেলে দিয়েছে। জীবনানন্দ নাগরিক ব্যক্তিজীবনের বিচ্ছিন্নতাবোধকে মেনে নিয়ে সমস্যা সমাধানের পথ খুঁজেছেন এবং সামাজিক জীবন প্রবাহের অগাধ সম্ভাবনার সঙ্গে নিজেকে যুক্ত করে বিচ্ছিন্নবোধকে কাটিয়ে ওঠার মানসিকতা তার ছিল না। কবির মগ্ন চেতনায় নেমে আসে মৃত্যুর শনি। জীবনানন্দের মতো ইংরেজ কবি এলিয়ট সমসাময়িক কালের পৃথিবীকে অসুস্থ বলে মনে করেছিলেন। জীবনানন্দের ৮ বছর আগের একদিন কবিতার শুরু এই মৃত্যু চেতনায়। এই মৃত্যু চেতনা ম্যালাডি অফ এজ, অর্থাৎ যুগ যন্ত্রণা থেকে উদ্ভূত। জীবনের বিভিন্ন মূল্যবোধের অসার্থকতার সুগভীর বেদনা থেকেই তার স্ফুরণ। কবিতায় মৃত্যু ও জীবনের টানাপোড়েনের রূপটি মূর্ত হয়ে উঠেছে। ৮ বছর আগের একদিন কবিতাটি কবির মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত, যা ১৯৪৪ সালে প্রকাশিত হয়। কবিতায় কবি বলছেন, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। কবিতার প্রথমে কবি এক আত্মহত্যাকারী ব্যক্তির কথা বলছেন। সেই ব্যক্তিকে লাশ কাটা ঘরে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ সেখানে তার দেহের ময়নাতদন্ত হবে। ব্যক্তিটি কিভাবে মারা গেল, ব্যক্তিটি যে আত্মহত্যাকারী, তার বর্ণনা কবি পরের লাইনে দিয়েছেন। বলেছেন, ব্যক্তিটির মরিবার স্বাদ হলো। মরে যাবার স্বাদ হলেই কি মানুষ মরে যেতে পারে? মরতে গিয়েও তো তার ফিরে আসার বাসনা জাগরিত হতে পারে। কোনো এক গভীর হতাশা, যে হতাশার কাছে জীবন নামক এই সুন্দর বাস্তবতা ও পরাজয় স্বীকার করে। জীবন থেকে পালিয়ে যাওয়ার এই বাসনা মানুষের মনের কোন অন্তঃকরণ থেকে উদ্ভূত, যখন ফাল্গুনের অন্ধকার রাতে পঞ্চমীর চাঁদ ডুবে গেছে? কবি এখানে এক চিত্ররূপের বর্ণনা দিয়েছেন। শীতের শেষে ফাল্গুন মাসের আবির্ভাবে চারদিক ফুলে ফলে সজ্জিত হয়। ফাল্গুন মাস হলো প্রেমের মাস, মিলনের মাস। এই মহামিলনের মাসে কেন তার মরে যাওয়ার স্বাদ হলো? অর্থাৎ এই সুন্দর পৃথিবীর শেষ সৌন্দর্যটুকুও তার মনে আবির্ভূত হয়নি। এক নৈবিত্তিকতা ও পরাজয় থেকে মুক্তি পেতে মৃত্যুই যে শ্রেষ্ঠ পন্থা, এই উপায় যেন কবি প্রচ্ছন্ন রেখেছেন কবিতাতে। এই পৃথিবী থেকে যেন তার সমস্ত কিছু পাওয়া হয়ে গেছে। মৃত্যুর পরপারে অন্য এক জীবনের সন্ধানী হয়ে সে মৃত্যুকেই বেছে নিতে চেয়েছে, কারণ তার তো সব ছিল। জীবনের যা কিছু পাথেয় সমস্তই সে সঞ্চয় করেছিল।
বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়, তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। ব্যক্তিটির মনে যখন আত্মহত্যার স্পৃহা জেগেছিল, তখন তার পাশে তার বধূ শুয়েছিল, আবার তার শিশুও ছিল। তবু তাদের প্রেম ভালোবাসাকে সে কোনো মূল্যই দিল না। ব্যক্তিটিও তাদের ভালোবাসতে পারেনি। যদি সত্যিই সে বাস্তব জীবনবোধ সম্পন্ন হতো, তবে বধূর প্রেমে সে আত্মঘাতী মরণ থেকে ফিরে আসতো। শিশুটিও ছিল তার ভবিষ্যতের আশার দ্যোতক, অর্থাৎ ভবিষ্যৎ পৃথিবীর অনিশ্চয়তা থেকে উদ্ভূত হতাশাতে তার মৃত্যু নয়, অন্ধকার নয়, জ্যোৎস্নার চাঁদের আলোয় সে কোন ভূত দেখল। মাঝরাতে কেন তার ঘুম ভেঙে গেল? হয়তো বহুকাল সে ঘুমাতে পারেনি। এক ভয়ঙ্কর অতৃপ্ততায় ঘুম নামক জীবনের প্রয়োজনীয় বস্তুটি থেকে সে চিরকাল দূরে থেকে গিয়েছে। শান্তিহীন এক জীবন যেন অতিক্রান্ত করছিল। বহুকাল ঘুম হয়নি, লাশ কাটা ঘরে এবার তার চরম ঠিকানা। মৃত্যুর পরপারে সে যেন বহু যুগ যুগ ধরে এবার ঘুমোবে। পৃথিবীর, সমাজের, মানবতার গতি কোন দিকে, মুক্তি কিসে, এই প্রশ্ন জীবনানন্দ বারবার করেছেন, উত্তর দেওয়ার চেষ্টাও করেছেন। তিনি যেমন দেখেছেন বর্তমান জীবনের ক্ষয়িষ্ণু অসুস্থ রূপ ও অসঙ্গতি, তেমনি খুঁজেছেন এক সুসঙ্গতিময় দিব্য জীবনের পথ। কখনো তা প্রত্যয়ের আলোতে সমুজ্জ্বল, কখনো বা সংশয়ের কুয়াশায় আচ্ছন্ন। ফলে কবিতার আঙ্গিকে দেখা যায় কখনো ঋজু ভাষণ, কখনো বক্রোক্তি, কখনো শুধুই ইশারা দিয়েছেন চিত্রকল্পের মাধ্যমে, কখনো অর্ধচারিত প্রতীকে। ৮ বছর আগের একদিন কবিতায় মৃত্যু ও জীবনের টানাপোড়েনের রূপটি মূর্ত হয়ে উঠেছে। মর্গ, লাশ কাটা ঘর, এক আত্মহত্যাকারী চিত্র দিয়ে কবিতার শুরু। কিন্তু এগুলি আসলে কিন্তু কবিতার বিষয় নয়। কবিতাটি এক্সপ্রেশনিস্ট কবিতার চমৎকার দৃষ্টান্ত। বিংশ শতাব্দীর প্রথমে ফরাসি দেশে ইমপ্রেশনিজমের আদর্শ ও রীতির বিরুদ্ধে এক প্রতিক্রিয়া শুরু হয়েছিল। প্রধানত চারটি ধারায় তা প্রবাহিত হয়: ফবিজম, যা ১৯০৫, ফিউচারিজম ১৯০৯, কিউবিজম ১৯০৭-১৪ এবং এক্সপ্রেশনিজম ১৯১২-১৩ এই সময় চলেছিল। ফবিস্টরা রঙকে প্রাধান্য দিতেন, ফিউচারিস্টরা গতিকে, কিউবিস্টরা গঠনকে এবং এক্সপ্রেশনিস্টরা বিকারকে। ১৯০২ সালে এক্সপ্রেশনিস্ট লেখক গটফ্রিড বেন লাশ কাটা ঘর বলে এক প্যাম্পলেট লিখে বিস্ফোরণের সৃষ্টি করেছিলেন। এক্সপ্রেশনিস্টদের কল্পনা অসুস্থ, অস্বাভাবিক, কখনো বা অদ্ভুত, অশরীরী, কবিতার ব্যক্তিটির মতোই, যেখানে আত্মহত্যা কোনো কারণই নেই। প্রেম ছিল, শিশু ছিল, আশা ছিল, তবু কোন ভূত সে দেখতে পেল? ব্যক্তিটিও যেন অসুস্থ, অস্বাভাবিক, অদ্ভুত। এক্সপ্রেশনিস্টদের মতোই তার মনে হয়েছিল জীবনের কোনো স্থায়ী সমাধান নেই। দৃশ্যমান বহিরঙ্গের পিছনে আছে ক্যারিকেচারতুল্য কিছু, ভৌতিক কিছু। বাস্তবের সঙ্গে সোজাসুজি যোগ তাদের নষ্ট বলে তাদের ভাষাও কোয়েলিকাময়। এক্সপ্রেশনিস্টের দার্শনিক ছিলেন ক্রোচে। তার মতে সত্যকে পাওয়া যায় প্রজ্ঞায়। বাস্তবের চেয়েও অতি বাস্তব আছে। সুররিয়ালিস্টরা পরাবাস্তবকে খুঁজতে মগ্ন চৈতন্যে প্রবেশ করেছিলেন। ফ্রয়েড ছিলেন তাদের গুরু। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুজি। আঁধার খুঁজির বুকে ঘুমায় এবার, কোনো দিন জাগিবে না আর। কোনো দিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে। চাঁদ ডুবে চলে গেল অদ্ভুত আধারে, যেন তার জানলার ধারে উঠে গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। বাস্তব জীবন ত্যাগ করে অতিবাস্তব প্রাকৃত যে জগতে ব্যক্তিটি পদার্পণ করল, যেখানে তার অবস্থা হলো আরও দুঃসহ। মৃত্যুর পরে মৃত ব্যক্তির মুখ দিয়ে উঠে আসা রক্ত ফেনা তার বীভৎসতারই প্রতীক। কবি বলেছেন যে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজে আঁধার খুঁজির বুকে ঘুমায় এবার। দেশে মড়ক দেখা দিলে না খেতে পেয়ে যেমন শত শত মানুষের বা পশু পাখির মৃত্যু হয়, যত্রতত্র ঘাড় গুঁজে পড়ে থাকা ইঁদুর, সেসব বীভৎস দৃশ্য কবির কল্পনায় উঠে এসেছে ব্যক্তির মৃত্যুর পরের অবস্থার বর্ণনায়।
কবির মতে এই মৃত্যু যন্ত্রণার মৃত্যু, পার্থিব জীবনের সমস্ত অসম্পূর্ণতা কুষ্ঠিতার বিরুদ্ধে যেন প্রতিবাদ। কোনোদিন সে আর জেগে উঠবে না, প্রাণ ফিরে পাবে না। ঘুম থেকে জেগে উঠলে বাস্তব পৃথিবীর যে অবিরাম ভাব, অর্থাৎ এক হতাশাময় বেদনাঘন শূন্যতাবোধের জীবন, সেই জীবন আর সইতে হবে না। মৃত্যুর পরে তাকে যে আর জীবন যন্ত্রণা সহ্য করতে হবে না, একথা কেউ যেন তাকে বলেছিল। যখন অদ্ভুত আঁধারে পঞ্চমীর চাঁদ ডুবে গেল, মৃত্যুর এই আঁধার বা অন্ধকার, তাও আবার অদ্ভুত। সত্যি অদ্ভুত আধার না হলে বাস্তব পৃথিবীর সমস্ত সুখ করায়ত্ত হয়েও কেন মৃত্যুর ঠিকানা খোঁজা? জীবনানন্দের কবিতায় অন্ধকার আধার বারবার ফিরে ফিরে এসেছে। যুগ যন্ত্রণার এক কাতর অনুনয় যেন আধার শব্দটির মধ্য দিয়ে চিহ্নিত হয়। এই আধার কোনো সময় আলোকের হাতছানি, আবার কোনো সময় যেন জীবনগ্রাসী। ব্যক্তিটি যে জানলার ধারে শুয়েছিল, সেখানেও তাকে এক অদ্ভুত আধার গ্রাস করেছিল। পঞ্চমীর চাঁদ ডুবে গেল, তার মনন হৃদয়ানুভূতি সবকিছুতে যেন সেই আধারের কাছে পরাধীন হলো। সেই আধারকে আরো ঘন কালিমাময় করল উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। উটের গ্রীবার মতো নিস্তব্ধতা, এই উপমাটি শুধু তুলনাগত নয়, চিত্র চিন্তা ও অতিবাস্তবতার স্পর্শে জড়িত হয়ে এমন সার্থকতা লাভ করেছে যার সামগ্রিক প্রভাবে আমরা আচ্ছন্ন না হয়ে পারি না। উটের গ্রীবা বলার মধ্যে কবি এমন এক অচেনা অসুন্দর ও অশুভের গভীর দোতনা দিয়েছেন যে পাঠকের মন এক আসন্ন সর্বনাশের সম্ভাবনায় স্তম্ভিত হয়ে যায়। মৃত ব্যক্তিকে আত্মহত্যার পরামর্শ দিয়েছিল এই নিস্তব্ধতা। উটের চিত্রকল্পে সেই ভয়াবহতা আশ্চর্য রকমভাবে ফুটেছে। জানলা দিয়ে উটের গ্রীবার মতো নিস্তব্ধতা নয়, মৃত্যুই তার ভীষণ গ্রীবা বাড়িয়ে দিয়েছিল। উপমেয় নিস্তব্ধতার অর্থ এখানে মহাস্তব্ধতা, অর্থাৎ মৃত্যু। তবুও তো প্যাঁচা জাগে, গলিত স্থবির ব্যাঙ আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে চারদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংহারাঙে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অসত্যের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা, এই জেনে। এই স্তবকে এসে মৃত্যুর বিরুদ্ধে যেন কবির স্বগতোক্তি। মৃত্যুর ভূত মাথায় এসেও মৃত্যু হয় না। বেঁচে থাকার অসীম পিপাসা মানুষকে জীবকুলকে মৃত্যু থেকে দূরে সরিয়ে দেয়। আত্মহত্যাকারী ব্যক্তিটির মৃত্যু হলো, তাকে মর্গে লাশ কাটা ঘরে নিয়ে যাওয়া হলো, কিন্তু তবুও প্যাঁচা জেগে থাকে। প্যাঁচা তো অন্ধকারের প্রাণী, সে অন্ধকারকে আশ্রয় করেই বেঁচে থাকে। গলিত স্থবির ব্যাঙ, অর্থাৎ সেই ব্যাঙটির যেন মৃত্যু আসন্ন। আসন্ন মৃত্যুর থেকে মুক্তি পেতে 2 মুহূর্তের ভিক্ষা সে চায়। আরও যেন 2টি মুহূর্ত সে বেঁচে থাকতে পারে, আরেকটি প্রভাতের আলো যেন সে দেখতে পায়। বেঁচে থাকার এক গভীর অনুনয় তার মধ্যে দিয়েও কাজ করে। মরে গিয়েও সে মরে যেতে চায় না। কবি টের পান যে গাঢ় অন্ধকারে চারদিকে মশাদের জীবনের স্রোত, এবং মশারি যেন মশাদের কাছে ক্ষমাহীন বিরুদ্ধতা, অর্থাৎ মশারি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মশার হাত থেকে বাঁচার জন্য মানুষ মশারির আশ্রয় নেয়, তাই মানুষ নয় মশারি মশারির বিরুদ্ধে। এবং এই মশারা অন্ধকারে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়। অন্ধকারে তারা জীবনের স্রোতে ভেসে বেড়ায়। মশাদের ঝাঁকে ঝাঁকে উড়ে চলাকে কবি মশাদের জীবনের স্রোত বলেছেন। আবার মাছিও কত ময়লা আবর্জনা রক্ত ক্লেদ ইত্যাদির উপরে বসে আবার রৌদ্রে উড়ে যায়। সোনালি রোদে উড়ন্ত কীট কত উড়ে বেড়ায়। বিশেষ করে গ্রাম বাংলায় বা কোনো কোনো সময় শহরের ফাঁকা জায়গায় দেখা যায় কত কীটপতঙ্গ উড়ে বেড়াচ্ছে। আকাশে উড়ে বেড়ানো এই কীটের দল আকাশের সাথে ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপন করে। কোনো এক বিকীর্ণ জীবন
যেন তাদের মন অধিকার করে আছে। কবি যেন বলতে চেয়েছেন এ সমস্ত কীটপতঙ্গ যারা শুধু উড়ে বেড়ায়, কোনো এক বিকীর্ণ জীবন তাদের মন অধিকার করে নিয়েছে। তাদেরও বেঁচে থাকার কত উৎসাহ। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়ে আছে। সাধারণত গ্রাম বাংলায় দেখা যায় ছোট ছোট শিশুরা গাছপালা থেকে ফড়িং ধরে ফড়িংয়ের পাখনা তারা অনেক সময় সুতো দিয়ে বেঁধে দেয়। তখন সেই সুতো ছেড়ে ফড়িংয়ের উড়ে যাওয়ার চেষ্টা যেন তার মৃত্যুর সঙ্গে লড়ে যাওয়া। মৃত্যুর সঙ্গে লড়ে গিয়ে ফড়িংয়ের জীবন ফিরে পাওয়ার চেষ্টা বা লড়াই যেন সব আত্মহত্যায় পা দেওয়া ব্যক্তিটির বিপরীত। পেঁচা, ব্যাঙ, মশা, ফড়িং ইত্যাদি জীব কীটপতঙ্গের এইভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লড়ে যাওয়া জীবনের বেঁচে থাকার কি অনন্ত আগ্রহ! অথচ আত্মহত্যাকারী ব্যক্তিটি অন্ধকার রাতে চাঁদ ডুবে যাওয়ার পরে একগাছা দড়ি হাতে একা একা গিয়েছিল অসত্যের কাছে। অসত্য গাছে যাদের বসবাস অর্থাৎ ফড়িং, দোয়েল ইত্যাদি পাখিদের, গাছের ডালে মানুষের সাথে তাদের দেখা হয় না। সেখানে পাখিদেরই আস্তানা, কিন্তু একগাছা দড়ি হাতে একা একা একটি মানুষ অসত্যের ডালে আত্মহত্যার জন্য যায়। জীবনের কি ভীষণ বৈপরত্য! একদিকে প্রকৃতির জীবকুল, বিভিন্ন পাখিদের বৈচিত্র্যে বৈচিত্র্যময় গাছপালা, আবার সেখানেই আসে জীবনের প্রতি হতাশাময় এক আত্মহত্যাকারী। অসত্যের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে? চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার? জীবনের এই স্বাদ, সুপক্ষ যবের ঘ্রাণ, হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো? মর্গে কি হৃদয় জুড়ালো? মর্গে গুমোটে থ্যাথা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে? ফড়িং দোয়েলের বসবাস যে অসত্যের শাখায়, সে অসত্যের শাখা কি আত্মহত্যাকারীকে দেখে প্রতিবাদ করেনি? আসলে অসত্যের শাখা তো প্রতিবাদ করতে পারে না, তার তো ভাষা নেই। কিন্তু অসত্যের ডালের যে সৌন্দর্য, যেখানে ফড়িং দোয়েলের মতো বিভিন্ন পাখির বসবাস, তাদের দেখেও কি আত্মহত্যাকারী আত্মহত্যা থেকে বিরত হতে পারল না? অথবা সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে যখন রাত্রিবেলায় জোনাকির দল উড়ে বেড়ায়, তখন কি অপরূপ সৌন্দর্যে মোহিত হয় সেই স্থান? এই অপরূপ সৌন্দর্যকে প্রত্যাখ্যান করে মৃত্যুর পথই প্রধান হয়ে উঠল। থুরথুরে অন্ধ পেঁচা এসেও তাকে বলেনি কি আকাশের চাঁদ বেনো জলে ভেসে চলে গেছে? চমৎকার, দু একটা ইঁদুর বা পেঁচা এসে কি তাদের এই খবর জানায়নি যে তাদের জীবন ও আত্মহত্যাকারী ব্যক্তিটির জীবনের বৈচিত্র্যের বৈপরীত্যের কথা? একদিকে দুঃখ কষ্টের জীবন, অপরদিকে সুখ শান্তির জীবন। দুঃখ কষ্টের জীবনে আছে বেঁচে থাকার অসীম আকাঙ্ক্ষা, আর সুখ শান্তির জীবনে আছে হতাশাময় পরিবেশ, অবসাদময় জীবন। জীবনের যে বৈচিত্র্যময় স্বাদ, যে সৌন্দর্য, তাকেও কি অসহ্য বোধ হয়? কবি কবিতায় বলেছেন যে সুপক্ষ যবের ঘ্রাণ, হেমন্তের বিকেলে তোমার অসহ্য বোধ হলো। অর্থাৎ হেমন্তকালে বিকেলে জব গাছের গন্ধ, তাও কি আত্মহত্যাকারীর কাছে অসহ্য ছিল? হেমন্তের বিকেলে যবের ঘ্রাণ কবির কাছে অনির্বচনীয় মনে হয়েছে, তাই তিনি এই উপমাটি দিয়েছেন। কিন্তু কবিতার শুরুতে হেমন্ত নয়, ফাল্গুনের রাতে আঁধারে আত্মহত্যাকারী আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। আসলে কবি জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে বেঁচে থাকার যে সৌন্দর্য, বেঁচে থাকার যে রসদ, তা আহরণ করে কবিতায় বলেছেন। পৃথিবীর সমস্ত কিছুই কি তাকে আত্মহত্যা করা থেকে বিরত করতে পারল না? সমস্ত কবিতা জুড়ে কবি এই সত্যই প্রকাশ করতে চলেছেন যে কেন ব্যক্তিটি আত্মহত্যা করল, কোন বেদনায় আচ্ছন্ন হয়ে সে এই পথ বেছে নিল। মর্গে গিয়েই কি তার হৃদয় জুড়ালো? বদ্ধ ঘরে গুমোট মর্গে থ্যাথায় দূরের মতো রক্তমাখা ঠোঁটে সে শুয়ে আছে, এতেই কি তার শান্তি হলো? কবি যেন বারবার এই প্রশ্নই করে চলেছেন কবিতায়। জীবনানন্দের অবসাদের পরিণতি পলায়ন ও মৃত্যু চেতনা। জীবনানন্দকে মরবিড কবি বলা চলে না। যে যুগের তিনি মানুষ, সে যুগের সমাধি তিনি দেখেছেন। জীবনের প্রতি তার আসক্তি ও আকর্ষণের একদিকে এই মৃত্যু চেতনা। শোনো তবু এ মৃতের গল্প,
কোনো নারীর প্রণয় ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে, হার আবাতের গ্লানি বেদনার শীতে। এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। কবি এই স্তবকে আত্মহত্যাকারী ব্যক্তি জীবনের গল্প বলেছেন। কোনো নারীর প্রেমে ব্যর্থ হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়নি। বিবাহিত জীবনের সমস্ত স্বাদ সে পূরণ করেছে। তার আশা, ভবিষ্যতের ভরসা, শিশুপুত্র তাকেও আত্মহত্যা থেকে বিরত করতে পারেনি। সময়ের ঊর্ধ্বে উঠে গিয়ে বধূর ভালোবাসার স্বাদ যেমন সে পেয়েছে, তেমনি পেয়েছে মনের মধুর স্বাদ। এ মধু হয়তো সুরাসক্ত মদ, তাও সে জীবনে উপভোগ করেছে। আত্মহত্যাকারী ব্যক্তিটি হাড় হাবাতের নয়, অর্থাৎ সে খুব গরিব নয়। দারিদ্র্যের কারণে সে আত্মহত্যার পথ বেছে নেবে, তাও তার সম্বন্ধে খাটে না। তবে কেন সে লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে? অর্থ, কীর্তি, সচ্ছলতাই কিন্তু সব নয়। সৃষ্টির তাড়না মানুষকে অবসন্ন করে দেয়। এই মহাশক্তির কাছে সকলেই অসহায়। সংসারীদের মতো প্রেম, সন্তান, সচ্ছলতা, খ্যাতিতেই মানুষের স্বরূপ প্রকাশিত হয় না। অথচ সৃষ্টির দুর্মূর আবেগের সঙ্গে নিয়ত সংগ্রামে সেই মানুষটি ক্লান্ত, অবসন্ন। এই কারণে আত্মহত্যাকারী লোকটির জন্য কবিও সমব্যথী। জানি তবু জানি নারীর হৃদয়, প্রেম, শিশু, গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। কবি জানেন একজন পুরুষের কাছে নারীর হৃদয়, প্রেম, শিশু, গৃহ সবকিছু নয়, এর বাইরেও সে কিছু চায়। মানুষের চাওয়ার কোনো শেষ নেই, অনন্ত অসীম। যত সে পাবে তত সে চাইতে থাকবে, আরও পেতে চাইবে। এই অনন্ত অসীম চাওয়াতেই তার মৃত্যুর ঠিকানা লেখা হবে। কবি পরের লাইনে বলেছেন, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময়, অর্থাৎ অনেক অর্থ, অনেক কীর্তি, সব কিছুই নয়, সম্পূর্ণ সচ্ছলতাই সব নয়। কোনো এক বিপন্ন বিস্ময়, তাও আমাদের রক্তের ভিতর দিয়ে সর্বদাই বয়ে চলে। এই সৃষ্টির তাড়না আমাদের ক্লান্ত করে দেয়, এতটাই ক্লান্ত করে দেয় মনে হয় এরপরে পৃথিবী থেকে আর কিছু পাওয়ার নেই, এখানেই জীবনের সমাপ্তি হওয়া উচিত। মৃত্যুই এখানে একমাত্র উপায়। মৃত্যুর পরে আর কোনো ক্লান্তি নেই। জীবনের সমস্ত কিছু পেয়েও এক সফল ব্যক্তি কেন আত্মহত্যার পথ বেছে নিল, এই স্তবকটি পড়লে মনে হয় এ প্রশ্নের উত্তর কবিও পেয়ে গেছেন। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা থুরথুরে অন্ধ প্যাঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার, আমিও তোমার মতো বুড়ো হব। বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার। এই স্তবকটিতে এবার কবির স্বগতোক্তি। নিজেই নিজেকে বলছেন আত্মহত্যাকারী ব্যক্তিটি যে অশ্বত্থের ডালে একগাছা দড়ি নিয়ে আত্মহত্যায় পা দিয়েছিল, সেই স্থানটিতে কবি রোজ রাতে চেয়ে দেখেন থুরথুরে অন্ধ প্যাঁচা সে অশ্বত্থের ডালে এসে বসে চোখ পাল্টিয়ে বলে, বুড়ি চাঁদ বেনো জলে বুঝি ভেসে গেছে, অর্থাৎ চাঁদের সৌন্দর্য মলিন হয়ে গেছে, তাই তো এই আত্মহত্যার উন্মাদনা। দু একটা ইঁদুরও এসে সেই কথাই বলতে চায়। এ প্রগাঢ় পিতামহী থুরথুরে অন্ধ প্যাঁচাটিকে বলা হচ্ছে, যে আজও চমৎকারভাবে বেঁচে আছে। কবিও প্যাঁচাটির মতো বুড়ো হবে, তখন বুড়ি চাঁদটিকে কালো দহে বেনো জলে পার করে দেবে। কবিও এখানে মৃত্যুর আকাঙ্ক্ষায় উদ্গ্রীব। আমরা দুজনে মিলে, অর্থাৎ কবি ও অন্ধ প্যাঁচা, শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার। এই জীবনকে শূন্য করে দিয়ে তারাও চলে যাবে মৃত্যুর পরপারে। নিদারুণ যন্ত্রণায় জীবনানন্দ নষ্ট পৃথিবীর দিকে তাকিয়েছেন। আশা আকাঙ্ক্ষার কল্পনা স্বপ্ন ইত্যাদির বিনষ্টি কবিকে বেদনায় জর্জরিত করেছে নিশ্চয়ই। হতাশায় তিনি ভেঙে পড়েছেন। কোন নক্ষত্রের পানে মানুষের আশ্বাস, কোন পশ্চিমের সাগরে অনন্ত সুখ, পৃথিবী ছাড়িয়ে কোন অমর্ত্যলোকে সে অমরাবতী, এসব প্রশ্নে ক্ষতবিক্ষত হতে হতে ভালোবাসাকে জীবনানন্দ স্পর্শ করতে চান। তিনি আমাদের প্রশ্নের মুখোমুখি করে দেন, নিজে প্রশ্নের কাঁটার মুকুট পরেন। বেদনায় এই অস্থিরতার জন্ম দেয় এক পরম জিজ্ঞাসা নিয়ে জীবনানন্দ সত্যের সন্ধানে আমাদের নিয়ে আসেন।
জীবনানন্দের কবিতার প্রধান বৈশিষ্ট্য উপমা রচনায়। শব্দভাণ্ডারের মতো জীবনানন্দের উপমাগুলো বাংলা সাহিত্যের একটি প্রধান ঐশ্বর্য। তার উপমাগুলোর পিছনে এমন এক গভীর জীবন দর্শন ও আবেগের আন্তরিকতা আছে যে মনে হয় না এগুলো কাব্যের বহিঃপ্রসাধন মাত্র। কেবল দেশজ শব্দ দিয়ে সৃষ্টি বলে জীবনানন্দের উপমা অনন্য সাধারণ নয়, তার উপমাগুলো অনেক ক্ষেত্রে গভীর জীবন দর্শনকেও ব্যক্ত করেছে। তাহলে তোমরা ৮ বছর আগের একদিন কবিতার সম্পূর্ণ আলোচনা শুনলে। এই আলোচনা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টস বক্সে জানাবে। আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদেরও শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থেকো সকলে।